ইউক্রেনের ওপরে রাশিয়ার আগ্রাসনে ২ বছর পার হয়েছে। এই মুহূর্তে এই অঞ্চলের অবস্থা কী এবং নানান গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার জাহিদস টেক অন জিওপলিটিক্স চ্যানেলে। ভিডিওটার লিঙ্ক আমি মন্তব্যে দিলাম, আপনারা যারা আগ্রহী তারা দেখবেন। আজকে আসলে কথা বলতে চাই এই চ্যানেলে, সেটা হচ্ছে ডোনাল্ড লুকে নিয়ে। আবারও আমি জানি ডোনাল্ড লু উনি বাংলাদেশ সফর করে গেলেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও গতকাল দিয়েছি এবং আমি দেখেছি যে আমরা অনেকেই এটা খুব পাত্তা দেই না, গুরুত্ব দেই না, আমাকে অনেকে মন্তব্য করেছেন। ইনফ্যাক্ট আমি ভিডিওটা করার সময়ও জানতাম যে আপনারা এইভাবেই রিয়্যাক্ট করবেন, যে এসব নিয়ে কথা বলার কিছু নেই, কথা বলা মানে সময় নষ্ট করা। টু সাম এক্সটেন্ট আমি আমাদের এই অ্যাটিটিউড হওয়াকে যৌক্তিকও মনে করি, কারণ আমরা যে এক্সপেক্ট করেছিলাম আমেরিকা যখন সেটা করেনি তখন আমাদের অনেকেই হতাশ বোধ করেছি। যাই হোক, কিন্তু আমি একটা জিনিস খুব সিরিয়াসলি মনে করি, সেটা হলো এই ব্যাপারগুলো একটু আমাদের মাথায় রাখা দরকার। আমাদের ভবিষ্যৎ রাজনীতিটা কোন দিকে যাবে তার সাথে এগুলো ম্যাটার করে। ইনফ্যাক্ট গতকাল যদি আমি এই লিঙ্কটা পেতাম, মানে প্রথম আলো আমার ভিডিও আপলোড করার পর দেখলাম প্রথম আলো ডোনাল্ড লু এর একটা সাক্ষাৎকার পাবলিশ করেছে, যে সাক্ষাৎকারটা আসলে আমাদের একটু মন দিয়ে পড়া দরকার। আমরা পড়েছি হয়তো অনেকে, আমি কিছু অংশ আজকে একটু বিস্তারিতভাবেই পড়তে চাই, যারা পড়েছেন তাদের কাছে একটু বোরিং মনে হলেও, আর যারা পড়েননি তাদের কাছে এটা একটু জানা দরকার। এতে কী কী ইঙ্গিত আছে, এমনকি যে ভারত বাংলাদেশে আমেরিকার পলিসি চেঞ্জ করার ক্ষেত্রে বড় রোল প্লে করেছে, এই ধরনের যে একটা আলাপ আছে সেই আলাপটা এখানে এসছে এবং কিছুটা ইঙ্গিতও আছে আমি বলে মনে করি। যাই হোক, সাক্ষাৎকারটা একটু পড়ি, তারপর পুরোটা না, একটা অংশ পড়ি, তারপর আমি আলোচনা করি। অনেক রকম প্রশ্ন এসছে, বিশেষ করে প্রথম প্রশ্নটা এই রকম যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুই দেশ সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তার মতো সব ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হচ্ছে, সুশাসন ও মানবাধিকারের বিষয়গুলো সম্পর্কে অস্বস্তি হিসেবে বিবেচনা নিয়ে যুক্তরাষ্ট্র কি বিষয়গুলোকে একপাশে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমি এটা জবাব পড়ছি না, এই জবাবের মধ্যে উনি স্পেসিফিকলি এটা আসলে জবাব দেন নাই। উনি গতদিন বক্তব্যে যা বলেছে, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমাদের হার্ট ইস্যুস আছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে কোঅপারেশনের মাধ্যমে এগুলো নিয়ে কাজ করবো ইত্যাদি ইত্যাদি বলেছেন। ভারতের প্রসঙ্গটা পরে এসছে, এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা কমানোর জন্য সক্রিয়ভাবে কাজ করে চলছে বাংলাদেশ। র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহারের সবশেষ অগ্রগতি কী? উনি বলছেন এটা এখনও বহাল আছে। প্রতিবেদনের কথা এসছে যে ওখানে উন্নতির কথা দেখা গেছে, নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম কমে গেছে। এটা একটা খুব জরুরি কথা, এটা খেয়াল পড়ি। এটা অবশ্যই ভালো অগ্রগতি উল্লেখ করেই বলতে চাই আমাদের এখনও উদ্বেগ রয়ে গেছে। আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য বিভাগের সদস্যরা এসব অপরাধ করে চলেছেন। র্যাবের অতীত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখতে চাই। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এই জায়গাটুকু আমি আর খুব বলছি না, কারণ এটা খুব স্পষ্ট। কিন্তু যে দুটো ব্যাপার আমরা এখান থেকে টেক অ্যাওয়ে নিতে চাই, আমরা দেখেছি মানে যখন সমানে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ চলতো, যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছিল, র্যাব তো বটেই পুলিশের অন্যান্য উইং ওয়ে কাজগুলো করছিল। দে আর ওয়েল ইনফর্মড এবং জনাব লু এই জিনিসটাকেও ইন্ডিকেট করছেন, পুলিশের অন্যান্য বিভাগ এটা করছে। আর অতীতে র্যাব যা যা করেছে সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি আসলে ওই ব্যবস্থাগুলো নেন, সেই ব্যবস্থা নিলে শাস্তির আওতায় যদি আনেন দায়ীদেরকে, তাহলে আসলে এটা প্রত্যাহারের সুযোগের কথা বিবেচনা করা যাবে, আদারওয়াইজ যাবে না। আমি একটু যোগ করে দিতে চাই যে যখন স্যাংশন দিয়েছিল তখন টেকনাফের একরামুল হত্যার কথা স্পেসিফিকলি বলেছিল। মানে এই একটা ঘটনা তো আমরা অডিওতে শুনেছি, প্রমাণ আছে। বিচার দূরে থাক, ওটার মামলা হয়নি, মামলা হলে তদন্ত হবে, চার্জশিট হবে, বিচার হবে, কিচ্ছু হয়নি। সুতরাং আমরা ধরে নিতে পারি র্যাবের বিরুদ্ধে স্যাংশন সহসা ওঠার কোনো কারণ নেই, এবং পুলিশের অন্য শাখাগুলোকেও এক ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে যে ওগুলো তারা খেয়াল করছেন। এরপর যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগ আছে সেটা, এবং ডোনাল্ড লু খুব রাইটলি বলেছেন যে আমরা মনে করি যে এটা আমাদেরও আছে। মানে কোনো দেশ তো আসলে নিখুঁত না। আমি একদিন ওই যে প্রধানমন্ত্রী যখন আমেরিকার মানবাধিকার নিয়ে নানান রকম নেগেটিভ মন্তব্য করছিলেন, আক্রমণাত্মক মন্তব্য করছিলেন, তখন আমি বলেছিলাম যে কোনো জায়গায় পৃথিবীতে নিখুঁত কোনো দেশ নাই। আমি দুর্নীতির উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম পৃথিবীতে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত যে দেশ ডেনমার্ক, তার স্কোর 190, 10ও
কম আছে, তার মানে সেও 100তে 100 পায় নাই। এখন আমরা করছি কি, আপনি যতই পান না কেন আপনি বলছেন এই তোমার তো দুর্নীতি আছে তাই তুমি আমার সাথে কথা বলবা না। ঠিক একই রকম প্রশ্ন এখানেও ডোনাল্ড লু স্বীকার করছেন আমাদেরও আছে, বোধহয় আছে, হয়েছে, এগুলো নিয়ে আমরা ব্যবস্থা নিতে চাই এবং বন্ধু হিসাবে যে কেউ বলতে পারে ঠিক একইভাবে তারা বাংলাদেশকেও বলছে। এবার গুরুত্বপূর্ণ জায়গাটা, এবং আমরা এখানকার ইঙ্গিতটা একটু বোঝার চেষ্টা করি। বাংলাদেশের একটি বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে। বিএনপি নেতাদের এসব দাবির বিষয়ে আপনার মতামত কি? লু বলছেন, অভিযোগটি হাস্যকর। আমরা বড় দেশ, সারা বিশ্বে আমরা নিজেদের স্বার্থ নিয়ে কাজ করার চেষ্টা করি। যুক্তরাষ্ট্র কী করবে সে বিষয়ে কেউ আমাদের পরামর্শ দেয় না। ঠিক তেমনি বাংলাদেশকে কী করতে হবে সেটিও আমরা বলি না। কাজে অন্য দেশ যেভাবে বলেছে বা যেভাবে চেয়েছে সেভাবে আমরা কাজ করেছি বলে যে ধারণা, সেটা একেবারেই সত্যি নয়। বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। একটি শান্তিপূর্ণ নির্বাচনের কথাও আমরা বলেছিলাম। তাদের উদ্বুদ্ধ করতে গত বছর আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম। নির্বাচনে সহিংসতা ও ভোটারদের বল প্রয়োগ করায় আমরা পুলিশ, সরকারি, বিরোধী দলীয় নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম। আমরা আওয়ামী লীগ ও বিএনপিকে অর্থপূর্ণ সংলাপে বসতে বলেছিলাম। আমরা সভা সমাবেশ ও বাকস্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠ ছিলাম। এটা খুবই স্বাভাবিক। এই অঞ্চলে আমরা এটা করি। বাংলাদেশে সব মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা চেষ্টা অব্যাহত থাকবে। এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যা যা করতে চেয়েছে, আমি গতকালকার একটা ভিডিওতে বলেছি, কারণ তাদের অফিসিয়াল স্টেটমেন্টে গণতন্ত্র, মানবাধিকার এই জায়গাগুলোতে আমেরিকা তার যা যা বক্তব্য আছে সেগুলো তারা রক্ষা করার চেষ্টা করবে বলছে, এবং বিএনপির প্রতি ইঙ্গিত করে এই কথাটা বলা যায়। আমি প্রায় বলি যে এটুকুই যথেষ্ট হওয়া উচিত বিএনপির জন্য। বিএনপি শুড বি হ্যাপি যে আমরা আমাদের মুভমেন্ট করব, কিন্তু অন্তত এই জায়গাগুলো এনশিওর করার জন্য বাইরের একটা চাপ সরকারের উপরে থাকবে। এরপর কাউন্টার প্রশ্ন করেছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে একটি প্রচলিত ধারণা রয়েছে যে ঢাকার প্রতি পদক্ষেপকে ওয়াশিংটন দিল্লির চোখ দিয়ে দেখে। সম্প্রতি ভারতের এক কূটনীতিক বলেছেন তার দেশের প্রভাবের কারণে বাংলাদেশের উপরে চাপ দেওয়া থেকে বিরত থেকে যে যুক্তরাষ্ট্র, বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করবেন? আমাদের মনে থাকার কথা, পিনাক রঞ্জন একটা প্রোগ্রামে অত্যন্ত বিদ্রুপাত্মক, তাচ্ছিল্যপূর্ণ ভাষায় এটা বলেছিলেন। যেন পিটার হাস, মার্কিন রাষ্ট্রদূত, নাকি রীতিমতো 2+2 এর পর লুকিয়েছেন। লু জবাব দিচ্ছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার স্বার্থ যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ দিয়েই দেখে, মানে যুক্তরাষ্ট্র তার নিজের চোখেই সব দেখে। চীন, ভারত কিংবা রাশিয়ার স্বার্থের দৃষ্টিকোণ দিয়ে নয়। বাংলাদেশে আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। বাংলাদেশি বন্ধুদের সঙ্গে আমাদের সরাসরি আলোচনা হয়। আমি মনে করি সেটি ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ আলোচনা। এই জায়গাটা খেয়াল করি। তবে এটাও সত্যি যে যুক্তরাষ্ট্র ভারত আলোচনা করেছে, তারা সবসময় আলোচনা করে। এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি। সেই আলোচনায় শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, কখনো কখনো বাংলাদেশ প্রসঙ্গও থাকে। তার মানে ভারত এখানকার রিজিওনাল পাওয়ার হিসাবে ভারতকে আমেরিকা গুরুত্ব দেয়, কারণ বাংলাদেশের সাথে আলোচনায় তো ওই ইস্যুগুলো নিশ্চয়ই তারা আনে না, বা শ্রীলঙ্কা, মালদ্বীপের সাথে আলোচনায় তো অন্য দেশ আসে না। ভারতের সাথে আলোচনা এই জোনের দেশগুলো আলোচনায় আসে। এটা লু বলছেন, এবং এটা আমরা রাইটলি মনে করি, ভারত যেহেতু রিজিওনাল পাওয়ার। এরপরের অংশটা খেয়াল করি। আমি বলবো যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে ভারতের নীতিতে প্রভাব বিস্তার করে, আবার কখনো কখনো ভারতও যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলে, আর এটাকে আমরা কূটনীতি বলি। এটা আমরা এই অঞ্চলের সব দেশের ক্ষেত্রে করি, যেটা স্বাভাবিক বটে। আমরা বিষয়টিকে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও অগ্রাধিকারের ভিত্তিতেই দেখি। আমি আবার পড়ছি, যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে ভারতের নীতিতে প্রভাব বিস্তার করে, আবার কখনো কখনো ভারত ও যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলে। এটা হলো মোদ্দা কথা। আপনি যখন কারোর সাথে এক ধরনের পার্টনারশিপ করতে চাইবেন, ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে ভারতকে আমেরিকা দেখতে চায়। ভারত কতটুকু পার্টনার হয়ে উঠতে পারবে সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এর মধ্যে আমরা দেখেছি যে সম্প্রতি ইরানের একটা পোর্ট পরিচালনার চুক্তি, এই পোর্টটা ভারতের ফান্ডিংয়ে তৈরি হয়েছে, চাবাহার পোর্ট। পাকিস্তানের গোয়াদার পোর্ট যখন চায়না তৈরি করেছে, তার পাল্টা হিসেবে ইরানে এটা করেছিল, এবং এটা নিয়ে ভারতকে স্যাংশনের হুমকি দেওয়া হয়েছে। ভারত এর আগে দফায় দফায় আমেরিকার আসলে রেড লাইন ক্রস করেছে। নিকট অতীতে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে একেবারে কোনো পাত্তা দেয়নি, এবং তারও আগে আমাদের মনে থাকার কথা, রাশিয়ার একটা এয়ার ডিফেন্স সিস্টেম, আর্গুয়েবলি এটা পৃথিবীর সবচেয়ে সেরা এয়ার ডিফেন্স সিস্টেম, S-400, এটা কেনাও আমেরিকার রেড লাইন ছিল। যারা কিনবে তাদেরকে স্যাংশন দেবে, কিন্তু ভারত কেয়ার না করে নিজে কিনে ফেলেছিল। সুতরাং ভারত কতটুকু আসলে আমেরিকার পার্টনার এখানে হবে তা জানি, কিন্তু আমেরিকা দেখতে চায়, এবং ডেসপাইট অল দ্য প্রবলেমস সে ভারতকে হাতে রাখতে চায়, কারণ চায়না এখানে যেভাবে গ্লোবাল ডমিনেন্স তৈরি করতে চাইছে, সেখানে ভারতকে এই অঞ্চলে পাল্টা কাউন্টার ফোর্স হিসাবে রাখতে আমেরিকা চায়। সুতরাং ভারত আসলে আমেরিকার পলিসিতে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখে।
আমেরিকা যেমন রাখে ভারতও রাখে, এবং ইদানিং অন্তত মোদির ভারতকে আমরা বলবো যে তারা অনেক ক্ষেত্রেই আমেরিকার বিরুদ্ধে অনেক টাফ হয়েছে। এটা তাদের পলিসিগত কারণে, অ্যাট দ্য সেম টাইম এক ধরনের উগ্র জাতীয়তাবাদী অ্যাটিটিউড তারা দেখাতে চায়, তারা তাদের দেশের লোকজনের সামনে দেখাতে চায় আমরা এখন আমেরিকাকেও খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছি না, আমরা নিজের একটা ফোর্স এবং আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড চাই, যে এই অঞ্চলে আমেরিকা দূরেই থাকুক, মানে আমেরিকার কথা শোনা দূরেই থাকুক, এই অঞ্চল পুরো আমার ইনফ্লুয়েন্সে চলবে, এই ধরনের একটা পাওয়ার দেখাতে চায়। সেটা চেষ্টা করেছে আমরা, বিশেষ করে জনাব জয়শঙ্কর ওদের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলে তার ঢঙে আমরা সেটা বুঝবো। কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে পরস্পরের প্রতি ইনফ্লুয়েন্সের সুযোগ আছে, এবং যেহেতু দক্ষিণ এশিয়া এবং যেহেতু ভারতের সাথে বাংলাদেশের এত বড় বর্ডার, এত বড় স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বাংলাদেশের প্রতি ভারতের সাথে ভারতের আছে, ভারতের সেভেন সিস্টার্সের সিকিউরিটি বাংলাদেশ যদি ভঙ্গ করতে চায় ভারতের জন্য খুব বড় বিপদ আছে। যদি আমি মনে করি, আমি বহুবার বলেছি, আমি আবারও বলতে চাই, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল, আজ ভবিষ্যৎ যে কোনো রাজনৈতিক দলকে ভারতের সেভেন সিস্টার্সের সিকিউরিটি এনশিওর করতেই হবে। এই ঝুঁকি ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে তৈরি করা যাবে না। কিন্তু যেহেতু তার এই দেশের ব্যাপারে তার বলার আছে, সুতরাং আমরা ডোনাল্ড লুয়ের বক্তব্য শুনেই আসলে বলতে পারি যে ভারত যদি অত্যন্ত টাফ হয় বাংলাদেশের পয়েন্টে, বাংলাদেশের রেজিমকে রক্ষা করার প্রশ্নে, রেজিমকে চাপ সরিয়ে ফেলার জন্য পাল্টা আমেরিকাকে চাপ দেয়, আমেরিকা সেটা শোনারই কথা, এবং জনাব লুয়ের বক্তব্যের মধ্যেই সেটা আছে। সুতরাং উনি যতই বলুক না কেন বাংলাদেশকে আমেরিকা তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখে, এটা ঠিক, এটা ভুল না, কারণ স্বার্থ দিনে সেটা আমেরিকার স্বার্থ। আমেরিকা আবারও তার স্বার্থ ক্ষুণ্ণ হলে বা তার স্বার্থের মতো করে সে কাজ করবে, যে ডোনাল্ড লু আশা, সেটা বাণিজ্যিক হোক, কৌশলগত হোক, তার স্বার্থে সে কাজ করবে। কিন্তু ভারতের এই প্রভাবের জায়গাটা আছে, এবং আমরা আসলে জনাব লুয়ের বক্তব্য থেকেও মোটামুটি স্পষ্টভাবে বুঝতে পারছি এটা ভারতের প্রভাবেই হয়েছে। হয়ে থাকলে তো এটা স্বীকার করবেন না, এটুকু তো আমরা বুঝি, এটা তো হওয়ার কথাই। উনি এটা বাংলাদেশ বা আপনি আমি যে কেউ যদি ওই জায়গায় থাকতাম এটা আমরা স্বীকার করব না, কিন্তু ওনার সেই সাক্ষাৎকারে আমরা মনে করি ব্যাপারটা হয়েছে। সুতরাং আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য প্রধান হুমকি আদৌ থেকে সেটা আবারও প্রমাণিত হলো। আমরা জানতাম, এমনকি ডোনাল্ড লুয়ের সাক্ষাৎকারের পরেও এটা স্পষ্ট, এটা ভারত। সুতরাং ভারতের প্রতি আমাদের জনগণের মূল বক্তব্যটা এরকম যে আমরা আসলে শত্রুতা ভারতের সাথে করতে চাই না। আমাদের এত বড় প্রতিবেশী রেখে চারদিকে ঘিরে ফেলা একটা দেশের সাথে শত্রুতা করার কোনো কারণ নাই, আমরা এত স্টুপিডও হতে চাই না। ভারতের আবার এটুকু মনে রাখা উচিত, তারা যা করছে তারা এই দেশের জনগণকে শত্রু বানিয়ে ফেলছে, এই দেশের মানুষের মনে রাগ ক্ষোভ কাটে ঘৃণা হয়েছে, এবং এই ঘৃণা উত্তরোত্তর বাড়ছে। এটা তারা করতে পারে না। আমাদের এই বার্তাটা ক্রমাগত ভারতকে দেওয়া উচিত, এবং স্মরণ করিয়ে দেওয়া উচিত ভারতকে, যেটা আমি বহুবার দিয়েছি। ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা কথা বলে, আপনি বন্ধু পাল্টাতে পারেন কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারেন না। আমাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দেয় ভারত সম্পর্কে। আমি মানি কথাটা, কিন্তু আমি এই কথাটা ভারতকেও স্মরণ করিয়ে দিতে চাই। আপনি প্রতিবেশী পাল্টাতে পারবেন না। পেটের মধ্যে তীব্র ঘৃণা করা 20 কোটি মানুষ রেখে আপনি আরামে থাকবেন না ভারত, আপনাকে এটা বুঝতে হবে।